না, যে নির্বাচিত হবে সে প্রথম কি কাজ করবে এটা তো বলতে হবে জনগণকে। 1 নম্বর কি করবে, 2 নম্বর বলতে হবে যে 2 নম্বর এটা করব, 3 নম্বর বলতে হবে 3 নম্বর এটা করব, 4 নম্বর বলতে হবে 4 নম্বর এটা করব। এই 1 2 3 4 ক্যাটাগরিতে সাজিয়ে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। আমি দিরাইয়ের জনসমাবেশে বলেছিলাম, চলেন একটা টেবিলে বসে আমরা বিতর্ক করি, পক্ষে বলেন আরেকজন বিপক্ষে বলেন, আর জনগণের সামনে থাকো, হাজার হাজার লোকে দেখো, টেলিভিশনে দেখানো হোক, ইউটিউবে ফেসবুকে সব জায়গায় সম্প্রচার করা হোক। আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, আপনি আপনার পরিকল্পনা পেশ করবেন, আপনারা আপনাদের পরিকল্পনা পেশ করবেন, আমরা আমাদের পরিকল্পনা পেশ করব। প্রথম 100 দিনে কি করব এটা দেখাবো, প্রথম 6 মাসে কি করব এটা দেখাবো, প্রথম 1 বছরে কি করব এটা দেখাবো, 5 বছরে কি করব এটা দেখাবো। এই দেখানোর ফলে আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব আপনি দিবেন, আপনার প্রশ্নের জবাব আমি দিব। এরপরে এই পরিবেশের পরে জনগণ যাকে গ্রহণ করবে তিনি দিরাই সাল্লার নির্বাচিত এমপি হবেন। কিন্তু কেন জানি একটা লুকোচুরি ভাব প্রকাশ করে জনগণের মুখোমুখি কেউ হইতে চায় না। কেন চায় না? আমি শুধু একটা পরিকল্পনা করেছি, যদি না চায় আমি রিটার্নিং অফিসারকে বলেছি সুনামগঞ্জে ডাকেন, সুনামগঞ্জে বিতর্কের আয়োজন করেন। সংসদ সদস্য যারা হতে চান রিটার্নিং অফিসার মাঝখানে বসেন, সংসদের মতো করে একটা সংসদ সাজান, প্রার্থীদেরকে ডানে বামে বসান, এরপরে ইশতেহার প্রকাশ করতে দেন, কে কি করবে তার ইশতেহার প্রকাশ করেন, নির্বাচন ইশতেহার প্রকাশ করুক, যোগাযোগের ক্ষেত্রে কি করবে তার প্রকাশ করুক, স্বাস্থ্যের ক্ষেত্রে কি করবে প্রকাশ করুক, জনগণ স্পষ্ট করে জানুক কে কি প্রতিশ্রুতি দিচ্ছে। এই প্রতিশ্রুতির রাজনীতির বাইরে গিয়ে পুরনো আমলের শুধুমাত্র গালিগালাজ আর বকাবকের রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না। একবার তাকায় দেখেন এই নতুন প্রজন্মের মানুষ কি চায়। নতুন প্রজন্মের মানুষ এই খুচাকুচি একদম পছন্দ করে না। নতুন প্রজন্মের মানুষ আমার আপনার পুরনো বকাবকি আর গালিগালাজকে মন থেকে গভীরভাবে ঘৃণা করে। নতুন প্রজন্মের মানুষ চায় কি? তারা চায় সমাধান, তারা চায় সমস্যা যা আছে তার সমাধান করে, তারা চায় আমি রাস্তা দিয়ে যেতে পারি না আপনি সমাধান বের করে দেন, তারা চায় আমি বাইক চালাইতে পারি না আপনি সমাধান বের করে দেন, তারা চায় বিদ্যুতের বিল বেশি আসে, তা কিভাবে বেশি আসে, আমি তো এত বিদ্যুৎ ব্যবহার করি না তারপরেও বিদ্যুতের বিল বেশি আসে, এটা সমাধান করে দেন। তারা চায় নদী ভাঙ্গনের সমস্যার সমাধান করে দেন, তারা চায় দলের ওই পার থেকে এই পার পার হওয়ার ব্রিজ করে দেন, তারা চায় এই আবুরা রাস্তাগুলোকে আবুরা করে পাকা করে দেন, আর সাবমার্সিভ রাস্তাগুলোকে সাবমার্সিভ করে সুন্দর করে ব্যবস্থা করে দেন। এই সমস্যার সমাধান যদি আমরা করে দিতে না পারি, আমার মতে রাজনৈতিক বকাবকি করে জনগণের 2 পয়সার কোনো লাভ নাই। আরে ভাই, জনগণকে তো হাটবারের জাম্বুরা বানাইলে কাজ হবে না। ভোটের সময় তো জনগণের খুব মর্যাদা, এত মর্যাদা পারলে হাতে পায়ে জড়ায় ধরে একবারে। তো আমাদের এক বন্ধু আছে, ও কোলাকুলি এত বেশি করে অভ্যস্ত, এরপরে কোলাকুলি করতে 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 সামনে গিয়ে গাছ পাইছে, এটার সাথেও কোলাকুলি, মনে করছে এটাও একটা ভোটার। তো আগের জনের সাথে কোলাকুলি করছে, পরের জনের সাথে কোলাকুলি করছে, পরে গিয়ে পাইছে একটা তেঁতুল গাছ, জড়ায় ধরছে, দেখে এটা শক্ত, এটার সাথে কেন কোলাকুলি করলেন? ভাবছিলাম এটাও বুঝে একটা ভোটার। ভোটের আগে ভোটারদের এই মর্যাদা দেওয়া হয়, কিন্তু ভোটের পরে জনগণের মুখোমুখি কে হইতে চায়? ভোটের পরে আমি আপনাদেরকে একটা কথা দিয়ে যাই, সত্যিকার অর্থে আপনাদের সমর্থনে আমরা যদি এখানে কামিয়াব হতে পারি, আপনারা আমাদেরকে সমর্থন করেন, ভোটের পরে ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়ে যাচ্ছি, যে প্রতিশ্রুতিগুলি লিখিত আকারে আপনারা পাবেন, আমাদের নির্বাচনী ইশতেহার পাবেন, বক্তৃতায় পাবেন, টেলিভিশনে পাবেন, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। ভোটের পরে আমাকে যদি এমপি বানানো হয়, আমি তার প্রতিটা কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাদের কাছে দিব। আমি আশা করব সকলেই এটা করবেন। আমি আশা করব জনগণকে
কখনো খেলা ফেলা বানাবেন না। জনগণকে ভোটের আগে যেভাবে জড়ায় ধরেন, ভোটের পরে জবাবদিহিতার মুখোমুখি হন। কি করা উচিত ছিল, কি করতে পারেন নাই, সরি বলেন। আমি সরি বলবো। আমি যা পারি নাই তার জন্য অবলীলায় সরি বলবো। যা পেরেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। আমি আপনাদেরকে আজান দিয়ে দিচ্ছে নাকি? আরেকটা মিটিং আছে, এই জন্য চলে যাব। তারপরে আমার সামারসরে গিয়ে আরো 2টা মিটিং আছে রাতে। তো আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিয়ে যাই, আপনারা এই অঞ্চলের মানুষ আমাদের প্রতি যে পরিমাণ ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, ইজ্জত দেখাচ্ছেন, যে পরিমাণ মনোবাসনা দেখাচ্ছেন, সত্যিকার অর্থে আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ এর একটা আমানতেরও বরকেলাফ আমরা করব না। এবং এইটার জন্য একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেন। আমার খুব শখ হয় যে দিরাইশাল্লাহ থেকে নতুন রাজনীতির জন্ম হোক। সেটা কেমন? সেটা হলো যাই বিরোধী দল আর সরকারি দল এক টেবিলে বসে আলাপ করুক। এটা কেমন? এটা হলো এমপি সাহেব তার নিজেকে মানুষের জবাবদিহিতার মুখোমুখি করুক। কয় টাকা পাইছেন মানুষ জানুক, কয় টাকা খরচ করছেন এটাও জানুক, সরকারি অফিসে কি হয় এটাও জানুক, সরকারি অফিস থেকে এটা পাবলিক করা হোক এটাও জানুক। আমি এটাও চাই বাংলাদেশের টিওন অফিসগুলা, বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন অফিসগুলো এমন সুন্দর করে সাজানো হোক যেন জনগণ তার বাড়িতে বসে টিওন অফিস, প্রকল্প বাস্তবায়নের অফিস এবং এমপি সাহেবের কর্মকাণ্ডের পরিপূর্ণ হিসাব বের করতে পারে। এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমি একা পারবো না ভাই। এগুলো যদি বাস্তবায়ন করতে হয় আমাকে আপনারা নিজের ভাই এবং বন্ধুর মতো গালাগালির পরিবর্তে গলাগলি করে জড়িয়ে ধরতে হবে। এই গালাগালির পরিবর্তে যদি গলাগলি করে আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরতে পারি, আত্মবিশ্বাস আমার খুব সাংঘাতিক। সত্যিকার অর্থে এই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা যদি তৈরি করতে পারতাম, যদি আমরা উদাহরণ তৈরি করতে পারতাম, এই দিরাইশাল্লার মাটি থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য যদি শিক্ষার নতুন কেন্দ্রবিন্দু চালু করতে পারতাম, সত্যিকার অর্থে এই বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা দরকার, এটা যদি দিরাইশাল্লার মাটি থেকে সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা চালু করতে পারতাম, আমার মনে হয় সারা বাংলাদেশে দিরাইশাল্লাহ একটা নতুন রাজনৈতিক মডেলে পরিণত হতে পারত। এই মডেলটা যদি বানাইতে হয় তাহলে আপনাদের সহযোগিতা ছাড়াই মডেল আমি বানাইতে পারবো না। কিন্তু আমার যে পরিমাণ পেশাগত ব্যস্ততা আছে, যে পরিমাণ পারিবারিক টান, পারিবারিক কর্মকাণ্ড আছে, যে ধরনের পেশার সঙ্গে আমি জড়িত, যে কর্ম আমাকে ঢাকায় করতে হয়, আমি আপাতত সেই কর্ম স্টপ করে এখানে এসেছি। ওই কর্ম বন্ধ করে এখানে এসেছি। ওই কর্ম আপাতত দরজা ক্লোজ করে এখানে এসেছি। সত্যিকার অর্থে যদি এই সুযোগ পাওয়া যায় আর একটা রাজনৈতিক মডেল বাংলাদেশে তৈরি হয়, এটা দেখে সারা দুনিয়ার মানুষ যদি শিক্ষা অর্জন করে যে বাংলাদেশে নতুন রাজনীতি শুরু হয়েছে, যার তীর্থস্থান হলো দিরাই এবং সাল্লার লোক, যার পুণ্যভূমি হলো দিরাই এবং সাল্লা, যার জন্মস্থান হবে দিরাই এবং সাল্লা, যেখান থেকে শুরু হবে নতুন রাজনৈতিক কালচার, সংস্কৃতি, কথাবার্তা, আলাপ আলোচনা, চিন্তা ভাবনা, এইরকম নতুন কিছু করতে পারলে জীবনটাকে অনেক বেশি সার্থক মনে হবে। আর শুধুমাত্র এমপি হয়ে টাকার গরম আর চেয়ারের গরম যদি দেখায় তাহলে জীবনটা একদম অর্থহীন হয়ে যাবে, একদম অর্থহীন হয়ে যাবে। আচ্ছা বলেন, এমপি কি আমরাই প্রথম হব? জগতে আর এমপি হয় নাই? এটি কই? এটি গেছে কই? জগতে বাংলাদেশে যত এমপি হয়েছে এরা কই আছে এখন? মন্ত্রী যেটি হয় এরা কই? বহু এমপি মন্ত্রী মরে গেছে না? মরে যায় নাই? তো আমি এমপি হবো, আমিও তো মরবো। আমার আগে যেটা হয়েছে উনিও তো মরছে, তার আগে যিনি ছিলেন তিনিও মারা গেছেন। আমার পরে যেটা হবে, আমাদের পরে যেটা হবে, তিনিও মৃত্যুবরণ করবেন। তাহলে এই সমস্ত এমপি মন্ত্রী হয়ে কি লাভ? মৃত্যু তো ঠেকাইতে পারি না, জীবন তো ধরে রাখতে পারি না, যৌবন তো ধরে রাখা যায় না, অটোমেটিক বৃদ্ধ হয়ে যায়, তারপরেও চেয়ারে বসে থাকি, তা লাভ কি?
কি করে গেলাম? কি মানুষ মনে রাখবে? বড় চেয়ারে বসছে এটা থেকে মনে রাখবে না, বড় চেয়ারে তো হাজার হাজার লোক বসে। কি মনে রাখবে মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর? কি বলে মানুষ স্মরণ করবে আমাকে আপনাকে? কি কর্মের জন্য, কি পরিকল্পনার জন্য আমাকে আপনাকে মানুষ স্মরণ রাখবে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী? এই পরিকল্পনা করে এই ধরনের যুগান্তকারী কাজ যদি করে নেওয়া যায়, এই ধরনের নতুন সূচনা যদি করে নেওয়া না যায়, আমি মনে করি এইভাবে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে বড় চেয়ারে বসা যাবে, কিন্তু মানুষের মনে জায়গা করে নেওয়া যাবে না। মানুষের মনে জায়গা করে নিতে গেলে দৃষ্টান্তমূলক কাজ করতে হবে। এই দৃষ্টান্তমূলক কাজ আমাদের ভাটি অঞ্চলের জন্য দরকার। আমি আপনাদেরকে একটা অনুরোধ জানিয়ে চলে যাব। দিরাইশাল্লার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমি খুবই কষ্ট পাই। I love this country. I love my motherland. I love দিরাইশাল্লার মাটি because I was born there. আমি এখানে জন্ম নিয়েছি। এখানকার মাটি আমার কাছে খুবই পবিত্র মনে হয়, খুবই লুক্রেটিভ মনে হয়, খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। তো আমি আপনাদেরকে এই অনুরোধ জানাবো, এই মাটির সঙ্গে আপনারা মিশে আছেন, আমরা মিশে আছি, আমাদের আত্মা মিশে আছে, আমাদের জীবন মিশে আছে। ওই ক্ষেতের আইল আর ধান ক্ষেতের ধান আর বর্ষার সিজনের নৌকা আর কার্তিক মাসের প্যাক কাদা আর বর্ষার সিজনের নতুন পানি, এগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কেউ চাইলেও আমরা এখান থেকে বের হইতে পারি না, আমরা চাইলেও এখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারি না। আমি লন্ডনে, আমেরিকায় গিয়ে দেখেছি, এত অট্টালিকায় জীবনযাপন করেন, এত ভালো অবস্থায় জীবনযাপন করেন, কিন্তু মনটা পড়ে থাকে ওই ফয়জুল্লাহপুর আর কুলুঞ্জ আর তেতইয়া, এই সমস্ত গ্রামের বাড়ির সামনের স্মৃতি তারা কেউ কোনোদিন ভুলতে পারে না। রাতের ভিডিও কল দেয়। আমি তো এক ভদ্রলোককে গিয়ে পাইছি, বাংলাদেশে তার মা কোন দিন কি রান্না করে এইটাও সেই ভিডিও কল দেয়া লন্ডনে বসে দেখে, মন থেকে। হাল চাষ করতেছে তো আমাকে দেখাইতেছে, এই যে দেখেন, এই যে দেখেন হাল চাষ করতেছে। কোথায় পাইলেন? কয় আমি ভিডিওতে দেখতেছি, আমাদের বাড়ির পাশের ক্ষেতে হাল চাষ করতেছে। আমিও এক সময় লন্ডনে আসার আগে ওই ক্ষেতের পারে বসে থাকতাম, আমিও হাল চাষ করেছি। এখান থেকে তো কেউ আলাদা না, এটা সকলের, এই মাটি সকলের। এই মাটিকে যদি সাজাইতে হয়, এই মাটিকে যদি একসাথে করতে হয়, এই মাটিকে যদি ওলট পালট করতে হয়, এই মাটিকে যদি নতুন করে সাজিয়ে একটা নতুন দিরাইশাল্লাহ স্বপ্ন দেখাতে হয়, সকলে মিলে একসাথে হয়ে দেশ দেশের বাইরে যারা আছেন সকলকে একসাথে করে শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করে আমরা যদি দাঁড়াতে পারি, আমার বিশ্বাস এই ভাটি অঞ্চলে দিরাইশাল্লাহর উন্নয়নকে কেউ ঠেকাতে পারবে না। শুধু দরকার হবে একতা, দরকার হবে বন্ধন, দরকার হবে আস্থা, দরকার হবে বিশ্বাসের, দরকার হবে ভালোবাসার, দরকার হবে হানাহানি বলার, দরকার হবে দলীয় সংকীর্ণতা থেকে বের হয়ে আসার, দরকার হবে কে কোন দল, কে কোন মত, কার কোথায় বাড়ি, কে ধনী গরিব এই পার্থক্য ভুলে যাওয়ার, কে কোন ধর্মের এই পার্থক্য ভুলে যাওয়ার। একটা জিনিস সমাধান দিতে পারে, এই ঐক্য যদি আমরা বিল্ড আপ করতে পারি, ডেভেলপ করতে পারি, আমার ধারণা এই দিরাইশাল্লায় আমরা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থার সূচনা করতে পারব। আমার আজকের এই কথাগুলোর মূল উদ্দেশ্য ছিল, আমি এক একদিন এক এক বিষয়ে কথা বলি, আজকের মূল উদ্দেশ্য ছিল এটাই যে নতুন রাজনীতি কিভাবে হবে। এই নতুন রাজনীতি হবে সমস্যার সমাধান কেন্দ্রিক রাজনীতি। এই নতুন রাজনীতি দলাদলির রাজনীতি আর হবে না। শুধু দলীয় সংকীর্ণতার গালাগালি বকাবকির রাজনীতি বাংলাদেশের মানুষ আর পছন্দ করে না। বাংলাদেশের মানুষ পছন্দ করে জীবন মানের উন্নয়ন চায়, তারা শিক্ষা চায়, তারা স্বাস্থ্য চায়, তারা রাস্তাঘাট চায়, তারা খাল খনন চায়, তারা বেকারদের সমস্যার সমাধান চায়, স্কুল চায়, কলেজ চায়, মাদ্রাসা চায়, মসজিদ চায়, মন্দির চায়, তারা শ্মশানঘাট চায়। এগুলোতে যদি পরিবর্তন আমরা করতে না পারি, তাহলে শুধুমাত্র এমপি মন্ত্রী হয়ে আমি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার কোনো রাস্তা খুঁজে পাই না। আর রাজনীতি, লাস্ট কথা, রাজনীতি কিন্তু কারো বাবার ব্যক্তিগত সম্পদ নয়। দিরাই শাল্লার এই জমিন
কোনো একক ব্যক্তি বা দলের সম্পদ নয়। দিরাইশাল্লার এই জমিন, এই 5 লক্ষ লোক দিরাইশাল্লার এই জমিনের মালিক। এই দিরাইশাল্লার জমিনকে যদি ঢেলে সাজাতে হয় তাহলে 5 লক্ষ লোককে সাথে নিয়েই ঢেলে সাজানোর পরিকল্পনা করতে হবে। এটা আমার একার ব্যক্তিগত কোনো সম্পদ নয় যে আমি যা মনে চাই তাই করব। এটা আমার বাবার কোনো প্রপার্টি নয় আমি যা মনে চাই তাই করব। যদি আমরা একসাথে হিসেবে একসাথে করে দাঁড়াতে পারি, সকলেই ঐকমত্য পোষণ করে। গতকালকে খুব আনন্দ পেলাম, এক ভদ্রলোক জার্মানি থেকে কল দিয়েছে। কল দিয়ে বলেছে যে আমি আপনাকে টাকা দিতে চাই। তো আমি একটু বিব্রত বোধ করলাম, আপনি আমারে কেন টাকা দিবেন? বলে আমি আপনাকে নির্বাচনের খরচের টাকা দিতে চাই, সরকার যে টাকা বলেছে এর মধ্যে দিতে চাই। আমি বললাম আমি আপনার টাকা নিতে চাই না। বলে না নেন। তো জিজ্ঞাসা করলাম আপনি আমাকে চিনেন? ও না। দেখেছেন কোনোদিন? না। আমি তো আপনার কোনোদিন দেখি নাই, তা আপনি আমার টাকা দিবেন কেন? বলে ভাই, বাংলাদেশে থাকতে যে স্বপ্ন দেখতাম নিজের মাতৃভূমির জন্য কি করব, এই স্বপ্নে বিভোর ছিলাম। দেশ থেকে বিদেশে এসেছি, জার্মানিতে এসে নাগরিক হয়েছি, কিন্তু মনটা পড়ে রয়েছে ওই গ্রামে। আপনার ফেসবুকের কথা, ইউটিউবের কথা আর ভিডিওতে দেখে মনে হয়েছে এই ছোট্টবেলায় যে স্বপ্ন দেখতাম কি করণীয়, কি করা উচিত, কি করলে পরে মাতৃভূমি ভালো থাকবে, মা ভালো থাকবে, বোন ভালো থাকবে, এই কথাগুলো দেখে আপনার সঙ্গে তাল মিলিয়ে দূর থেকে মনে হচ্ছে আপনি যা বলছেন তাই বুঝি, আপনি যা বলছেন তাই বুঝি আমরা বিদেশ থেকে আপনার সঙ্গে চিনি না, জানি না, মনে মনে একমত হয়ে গেছি। এই কাজ তখন আমার কাছে মনে হয় সম্ভব। অচেনা লোককেও একসাথে করা সম্ভব, অজানা লোককেও একসাথে করা সম্ভব। ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অচেনা অজানা, হিন্দু মুসলমান, ধনী গরিব, দেশি দেশের বাইরে সকলে মিলে আমরা দাঁড়িপাল্লাকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সকলেই দোয়া করবেন।